নমস্কার, আমরা কাকসেনা চলে এসেছি আরও একটি নতুন গল্প নিয়ে। আজকের গল্পটি কাকসৈন্য সৌরভ দাসের লেখা একটি ফ্যান ফিকশন কাহিনী, তারানাথ তান্ত্রিক ও সর্পকেশী পিশাচিনী। চলুন গল্পটি শুরু করা যাক। আজ কলকাতা শহরের এক জায়গায় কাজে গিয়েছিলাম। ফিরতে ফিরতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো। আজ সকাল থেকেই আকাশে ঘন কালো মেঘ করে আছে। টিপ টুপ টাপ বৃষ্টিও হচ্ছে যখন তখন। হঠাৎ এক জায়গায় মাঠের কাছে বাসটা থামতেই জানালা দিয়ে বাইরের দিকে উঁকি মেরে তাকাতেই মনটা এক অনাবিল আনন্দে ভরে উঠল। সারা মাঠ জুড়ে কাশফুল ফুটে আছে। বিকেলের শান্ত শীতল হাওয়ায় তারা বারবার মাথা নাড়িয়ে জানান দিচ্ছে যে বাঙালির সবচেয়ে প্রিয় কাল শরৎকাল এসে গেছে। এর মানে হলো দেবী দুর্গার তার বাপের বাড়ি আসতে আর বেশি দিন দেরি নেই। মনটা আনন্দে নেচে উঠল। একে সকাল থেকে বৃষ্টি, দুয়ে কিছুদিন পরেই দুর্গা পুজো। মনটা কেমন যেন তারানাথ তারানাথ করে উঠল। ব্যাস, যেমন ভাবা তেমন কাজ। বাস থেকে নেমেই নিজের বাড়ি না গিয়ে হাঁটতে হাঁটতে চললাম মডলেনে তারানাথ তান্ত্রিকের বাড়ি। পাশের দোকানটা থেকে তারানাথের জন্য 8 আনা দিয়ে পাসিং সোটা কিনে নিলাম। বুড়োটা আবার সিগারেট না খেলে গল্প মাথা থেকে বেরোয় না। হঠাৎ গলির মুখে দেখতে পেলাম কিশোরী সেনকে। হাঁক দিয়ে বললাম, এ কিশোরী, তাই বৃষ্টি বাদলা মাথায় করে নিয়ে কোথায় চললে হে? আরে কোথায় আবার, তুমিও যেই পথের পথিক, আমিও তো সেই পথেরই পথিক। ও, তারানাথের বাড়ি বুঝি? আরে হ্যাঁ, এ তা না হলে আর কোথায় যাব বলো তো। চলো চলো, পা চালাও, না হলে আবার বৃষ্টি এলে দুজনেই ভিজবো। এরপর আমরা দুজনেই গল্প করতে করতে তারানাথের বাড়ির উদ্দেশ্যে চললাম। মাঝে হঠাৎই বৃষ্টি এসে যাওয়ায় আমরা দুজনেই ছুটতে ছুটতে তারানাথের বাড়ির গেটের সামনে পৌঁছালাম। দেখি আমাদেরকে অবাক করে দিয়ে তারানাথের মেয়ে চারি দুটো গামছা নিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের দিকে হেসে সে গামছা দুটো বাড়িয়ে দিয়ে বলল, হিহি, আরে কাকা বাবুরা, তাড়াতাড়ি ভেতরে আসুন। এই নিন, ধরুন ধরুন, মাথাটা মুছে নিন। আমি মাথা মুছতে মুছতে চারিকে বললাম, হ্যাঁ রে চারি, তুই কি করে জানলি যে আমরা আসতে চলেছি? হিহি, বাবাই তো কিছুক্ষণ আগে বলল যে তোর কাকা বাবুরা ঠিক যখন অর্ধেক রাস্তায় আসবে অমনি দেখবি তখন বৃষ্টি শুরু হবে। তাই তো বাবা বলল বলে আমি এই গামছা নিয়ে দাঁড়িয়ে আছি। আমি আর কিশোরী অবাক হয়ে একে অপরের দিকে মুখ চাওয়াচাই করলাম। এরপর গামছা দিয়ে ভালো করে হাত পা মাথা মুছে নিয়ে তারানাথের ঘরে গেলাম। আরে ভিজে গেছো যে দেখছি। কিন্তু আপনি কি করে জানলেন যে আমরা আসছি? তা আমি অনেক কিছুই জানতে পারি হে, সে তোমরা মানো আর নাই বা মানো, সে যাই হোক, তোমরা জমিয়ে বসো। চারি একটু পরে চা আনছে। তা এই বৃষ্টি বাদলার দিনে কি মনে করে হে? আসলে ঠাকুরমশাই, আজ বাড়ির এক কাজে একটু বাইরে গিয়েছিলাম। বাসে করে যখন ফিরছি তখন এক জায়গায় সারা মাঠ জুড়ে এত কাশফুল ফুটে থাকতে দেখে মনটা কেমন যেন খুশিতে ভরে উঠল। মা দুর্গা আসছেন, তাই মা দুর্গাকে নিয়ে কিছু গল্প শোনার আশায় আপনার কাছে চলে এলাম। দেখো, তোমাদের তো আগেই বলেছি যে আমি কোনো গল্প বলি না। এ সবই হলো আমার বাস্তব জীবনে ঘটে যাওয়া ঘটনা। কিশোরী তখন পাশ থেকে বলল, তাই বৃষ্টি বাদলার দিনে আপনার এই বাস্তব জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো থেকে তাহলে একটা গল্প হয়েই যাক। সে না হয় হবে, কিন্তু আমার যে এমনি এমনি গল্প মাথায় আসে না। ইঙ্গিতটা বুঝতে পেরে আমি যেই না পাঞ্জাবির পকেট থেকে পাসিং শোয়ের প্যাকেটটা বের করেছি, অমনি দেখি কিশোরীও তার পকেট থেকে একটা পাসিং শোয়ের প্যাকেট বের করে তারানাথের সামনে ধরল। অমনি তারানাথ হো হো করে হেসে উঠে বলল,
আরে আজ যে দেখছি মেঘ না চাইতেই জল। দুটো সিগারেটের প্যাকেট দাও দাও, এতে আমার বেশ কিছুদিন তো আরামসে কেটে যাবে। বলেই একটা প্যাকেট থেকে সিগারেট বের করে ধরিয়ে তারানাথ কি যেন এক গভীর চিন্তার মধ্যে ডুবে গেল। বুঝতে পারলাম গল্প বলার আগে সে সেটা ভালো করে আগে নিজের মনে মনে গুছিয়ে নিচ্ছে। এর কিছু সময় পর সে বলতে শুরু করলো। এই যে সময়ের ঘটনা, তখন আমার বয়স 25 কি 30। তখন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়ে বেশ কিছু তন্ত্রবিদ্যাও আয়ত্ত করতে পেরেছিলুম। তো সেই বিদ্যার তেজেই হোক কিংবা ব্রহ্মচর্যের কারণেই হোক, আমার চরিত্রের মধ্যে এক অসামান্য তেজ থাকতো সব সময়। আমি চট করেই যে কারুর তখন সুনজরে চলে আসতাম। তো সেই কারণেই সাধু সন্ন্যাসী মহলে আমার বেশ সুনাম ছড়িয়ে পড়ে। এমন সময় একটি সাধু সন্ন্যাসীদের আখড়া থেকে আমার ডাক আসে ওই স্থানে কিছুদিন ব্যাপী আতিথ্য গ্রহণ করার জন্য। ওখানে নাকি শাস্ত্র পাঠ এবং বিভিন্ন ধর্মের মধ্যে যুক্তিতর্ক হবে। দেশ বিদেশ থেকে বহু পণ্ডিত ব্যক্তি আসবেন শাস্ত্র নিয়ে আলোচনা করার জন্য। তো আমিও এই লোভ সামলাতে না পেরে চললাম হলদি নদীর পাশে গড়ে ওঠা ওই সাধুদের আখড়ার উদ্দেশ্যে। গিয়ে দেখি আমি যেন এক সাধু সন্ন্যাসীদের মেলাতে উপস্থিত হয়েছি। চারিদিকে শুধুই লাল বস্ত্র পরিহিত সাধু সন্ন্যাসীদের ছড়াছড়ি। এর মধ্যে বহু দেশ বিদেশ থেকে আগত সাদা চামড়া, কালো চামড়া, লম্বা বেঁটে ধরনের মানুষজন ছিল। আহা, আমাদের মতো সন্ন্যাসী মানুষদের কাছে এই সমাবেশ ছিল যেন এক স্বর্গ। তো হঠাৎ এই ভিড়ের মধ্যে থেকেই আমারই বয়সী একজন আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, আরে আমারই বয়সী যে, তা এই বয়সে কি ঘর বাড়ি ছেড়ে সন্ন্যাসী হওয়া হয়েছে? সে আর বলতে, তবে এর থেকে কম বয়সে আমি বাড়ি ছেড়েছি। আমার নাম তারানাথ। তুমি? আমি সাধন। আমার গুরু শ্রী অভয়নাথের এক অতি সামান্য শিষ্য আমি। অভয়নাথটা কে বলো তো? ওই যে উনি, যিনি আজকের এই অনুষ্ঠানের এক প্রাণ পুরুষ, ত্রিকালদর্শী শক্তি সাধক, মহাপুণ্যবান আত্মা, বিভিন্ন দেশের ধর্ম সম্পর্কে জ্ঞান আরোহণকারী সিদ্ধ সাধক শ্রী অভয়নাথ। আমি সাধনের আঙুল লক্ষ্য করে যেই ব্যক্তিকে দেখলাম, তিনি এই আখড়ার মধ্যে শিরোমণি হয়ে বসে আছেন। বয়স আন্দাজ 40 কি 45 হবে। ফর্সা ধবধবে চেহারা, কালো কুচকুচে দাড়ি, লম্বা এবং স্বাস্থ্যবান এক সুপুরুষ। কি এক অসামান্য তেজ যেন স্পষ্ট তার মুখের মধ্যে। এতদিনের তন্ত্র বলে যা বুঝতে পারলাম, একটি নয় একাধিক দেবদেবীর কৃপা লাভ করেছেন এই ভদ্রলোক। বিভিন্ন ভাষার লোক তর্কযুদ্ধ, শাস্ত্রপাঠ ততক্ষণে শুরু করে দিয়েছিল। আমি আর সাধন তাই দেরি না করে সেই তর্কযুদ্ধ শোনার জন্যে এগিয়ে গেলাম।
পরম ব্রহ্মই হলো শ্রেষ্ঠ। না, যীশু খ্রিস্টই শ্রেষ্ঠ, তিনিই ভগবান। কে বলেছে আপনাকে? যিশু নিজে ভগবানের সন্তান, উনি স্বয়ং ভগবান নন। ভগবান একজনই আছেন, আর তিনি হলেন বিষ্ণু। দেশ বিদেশের নানা প্রান্ত থেকে বিভিন্ন ধরনের জ্ঞানী গুণী মনীষীদের প্রাণ ভরে দেখলাম। তাদের মধ্যে কেউ ছিলেন শক্তির উপাসক, কেউ ছিলেন শিবের উপাসক, কেউ নিরাকারবাদী, কেউ বা পরম ব্রহ্মের উপাসক। এদের মধ্যেই আবার অনেকেরই আরাধ্য দেবদেবী এমনও ছিল যাদের নাম আমি কেন স্বয়ং অভয়নাথের শিষ্য সাধনও কোনো দিন শোনেনি। ওই দিন ওই তর্ক সভায় আমার যা জ্ঞান লাভ হয়েছিল তা পেয়ে আমি সত্যি নিজেকে ধন্য মনে করেছিলাম। তো এরপর যথাসময়ে ওই আলোচনা সভা শেষ হলে সন্ধ্যাবেলা সাধন আমাকে তার গুরুজির কাছে নিয়ে যায় আলাপ করানোর জন্য। গুরুজি, মাফ করবেন, আপনাকে সন্ধ্যাবেলা বিরক্ত করলাম। জানি আপনি এখন বিশ্রাম করছেন, তবুও আপনার সাথে আসলে একজনকে দেখা করানোর ছিল, তাই এলাম। আরে না না, বিরক্ত হওয়ার কিছু নেই, বসো বাবা। তা কে এসে যার সাথে তুমি আমায় দেখা করাবে বললে? কই তারানাথ, এসো। গুরুজি, ও হলো তারানাথ। ও আমার মতনই ভবঘুরে। দেখুন যদি ওকেও আপনি শিষ্য হিসেবে গ্রহণ করেন। আরে এত তাড়া কিসের? ওকে জোর করো না তুমি। ওর ইচ্ছে হলে নিজে থেকেই আমায় বললে আমি ভেবে দেখব। তা বাবা তারানাথ, তুমি রাত্রের প্রসাদ খেয়েছো তো? আর কেমন লাগলো আজকের তর্ক সভা? অত্যন্ত সুন্দর গুরুজি। এমন তর্ক সভা শুনতে পাবো আমি স্বপ্নেও ভাবিনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা আমি আর কে বাবা, আমি তো নিমিত্ত মাত্র, সবই তিনার ইচ্ছে। গুরুজি, বলছি যে পটাশপুর গ্রামের নরহরিদের চিঠি এসেছিল, কিন্তু আমায় মাফ করবেন, আপনার অনুমতি না নিয়েই চিঠিটি পড়ে ফেলেছি। আসলে যেই চিঠিবাহক চিঠিটি নিয়ে এসেছিল সে বলল এই চিঠির সাথে নাকি ছোট শিশুদের জীবন মরণের ব্যাপার জড়িত রয়েছে, তাই আমি আর আপনার জন্য অপেক্ষা না করেই চিঠিটি পড়ে ফেলেছি। একটা জিনিস হয়তো সাধন লক্ষ্য করেনি, কিন্তু আমার চোখ এড়ালো না। ও যখন চিঠি পড়ে ফেলার ব্যাপারটা বলল, তখন অভয়নাথের চোখটা দপ করে একবার জ্বলে উঠেই আবার নিভে গেল। এরপর অভয়নাথ বললেন, না না, আমি রাগ করিনি, কিন্তু পুত্র, তোমার তর্ক সভা শেষ অবধি অপেক্ষা করা উচিত ছিল। সে যাই হোক, চিঠি যখন খুলেই ফেলেছো তখন পুরো ঘটনাটা খুলে বলো, কি লেখা আছে চিঠিতে? আচ্ছা গুরুদেব, আমি চিঠিটা পড়ছি তাহলে। আমি আপনার দাস নরহরি দে অনেক আশা নিয়ে আপনাকেই চিঠিটা লিখছি গুরুদেব। আমাদের বাঁচান। আমাদের গোটা গ্রাম জুড়ে এক মায়াবী পিশাচিনীর আগমন হয়েছে। প্রতি অমাবস্যা রাতে ওই পিশাচিনী একটি করে তরতাজা বাচ্চার প্রাণকে মেরে ফেলছে। ও যখন আসে তখন ও নুপুরের ছমছম শব্দে গোটা গ্রাম শুদ্ধ লোকের নড়াচড়া করার ক্ষমতা পর্যন্ত থাকে না। তবুও যদি কেউ মনের জোরে ওই পিশাচিনীর দ্বারা সৃষ্ট মায়াবন্ধনী কাটিয়ে ওঠে, তাকে বাধা দিতে যায়, তখনই সেই ব্যক্তির অস্বাভাবিকভাবে মৃত্যু হয় ও তার করুণ পরিণতি হয়। চিঠিতে আর বিস্তারিত বলতে পারলাম না গুরুদেব। আপনি শীঘ্রই আসুন, আমাদের উদ্ধার করুন গুরুদেব।
ইতি আপনার অনুগত দাস নরহরি দে। এই বলে সাধন থামল। সাধন আর আমার দুজনের চোখেই তখন বিস্ময়ের ছাপ, কিন্তু একা অভয়নাথকেই অবিচলিত অবস্থায় দেখলাম। ভদ্রলোকের এই বয়সেও স্নায়ুর ওপর নিয়ন্ত্রণ আছে বলতে হয়। কিছুক্ষণ তিনজনেই চুপ থাকার পর অভয়নাথই প্রথম নিস্তব্ধতা ভাঙলেন। নরহরির বিপদের কথা শুনে আমার মনটাও বড় খারাপ হয়ে এলো। হাজার হোক, সে আমার ভীষণ রকমের অনুগত এক ভক্ত। কিন্তু সমস্যা হলো, আমার এই আখড়াতে এই তর্কযুদ্ধ এখনো আরো 6 দিন ধরে চলবে। আর আমি যেহেতু এই তর্কযুদ্ধের কর্ণধার, তাই আমার পক্ষে অত দূর ওই গ্রামে যাওয়া অসম্ভব। কিন্তু তাহলে নরহরিদের কি হবে গুরুদেব? সেটাই তো চিন্তার বিষয় দেখতে পাচ্ছি। একটা উপায় আছে। এক কাজ করো সাধন, তুমি সকাল সকাল বেরিয়ে পড়ো নরহরির গ্রাম পটাশপুরের উদ্দেশ্যে। আমি গুরুদেব? হ্যাঁ সাধন, এত বছর তো আমার সাথে থাকলে তুমিও তো বেশ কিছু তন্ত্রবিদ্যা আয়ত্ত করেছ। যাও, উদ্ধার করো ওই গ্রামবাসীদের। যথা আজ্ঞা গুরুদেব। এই বলেই সাধন আর আমি ওই স্থান থেকে চলে এলাম। আমি এমনিতেই ভবঘুরে মানুষ, তাই সাধনের সাথে নতুন জায়গায় ঘুরতে যাওয়ার প্রস্তাবটি সানন্দে গ্রহণ করলাম। ওই গ্রামের অসহায় মানুষগুলোকে উদ্ধার করাও যদিও আরও একটি কারণ ছিল। সে যাই হোক, পরের দিন সকালবেলা উঠতে হবে বলে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। এর পরের দিন সকালবেলা একদম কাক ভোরে উঠে আমরা নিজেদের সাথে মুড়ি মুড়কি, ক্ষীর, সন্দেশ নিয়ে রওনা হলাম পটাশপুর গ্রামের উদ্দেশ্যে। হলদি নদীটি ধরেই আমরা দুই বন্ধু মিলে ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম পটাশপুর গ্রামের উদ্দেশ্যে। নিজের ভবঘুরে জীবনে অনেক জায়গায় ঘুরে বেড়িয়েছি, তাই ভ্রমণ ব্যাপারটা আমার কাছে নতুন কিছু নয়। কিন্তু এই প্রথম আমি একা হেঁটে বেড়াচ্ছি না, সাথে একজন সঙ্গী রয়েছে, সাধন। যেমন তার নাম তেমন পবিত্র তার মন। এত নিষ্পাপ মানুষ আমি খুবই কম দেখেছি। শান্ত সৌম্য চেহারা, মাথায় এক গাদা কোঁকড়ানো চুল, ফর্সা গায়ের রং, লম্বা পেটানো চেহারা, সব মিলিয়ে ঠিক কি কার্তিক ঠাকুরের মতন দেখতে ছিল সাধনকে। ও বড় ভালো ছেলে, তবে ও কি কি বিদ্যা জানে তা আমাকে এখনো বলেনি। তেমনি আমিও নিজের বিদ্যে ওকে যেচে জাহির করিনি। সে যাই হোক, পটাশপুর পৌঁছতে আমাদের পরের দিন বিকেল হয়ে এলো। আমরা যখন সবেমাত্র গ্রামের সীমানায় ঢুকলাম, তখন এক আশ্চর্যের জিনিস দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লাম। দেখলাম একদম রাস্তার ধারে
8 থেকে 10টা ধপধপে সাদা পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে। আমরা বিস্ময়ে সেই পাথরের মূর্তিগুলোর দিকে তাকিয়ে রইলাম। মনে হলো অবিকল বুঝি কিছু মানুষ সারা গায়ে সাদা রং লেপে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আমি বিস্ময়ের সাথে সাধনকে বললাম, আরে সাধন ভাই, এই কি আশ্চর্য মূর্তি হে! একেবারে আসল মানুষের মতো লাগছে যে। তাই তো দেখছি, কিন্তু এর আগের বছরে তো এই গ্রামে এসেছিলাম, কই তখন তো এমন মূর্তি দেখিনি। তাহলে গ্রামে হয়তো কোনো নতুন শিল্পী এসছে যে এরকম অবিকল মানুষের মতো মূর্তি তৈরি করতে পারে। না ভায়া, তা বলে এত অবিকল মানুষের মূর্তি তৈরি করা চারটিখানি কথা নয়। আমার যেন কেমন একটা লাগছে। সে যাই হোক, তাড়াতাড়ি পা চালাও, না হলে নরহরির বাড়ি পৌঁছতে পৌঁছতে অনেক রাত হয়ে যাবে। এরপর আমরা হাঁটা শুরু করলাম। হঠাৎ পথে যেতে যেতেই এক ঝিলের ধারে লাল পাড়, সাদা শাড়ি পরা এক বাচ্চা মেয়ে কয়েকটা কাশফুল হাতে নিয়ে খেলা করছিল। আমরা কাছে যেতেই সে আমাদের উদ্দেশ্যে বলে উঠল, তোমরা কারা গো? কাদের বাড়ি যাচ্ছ? আমরা ভবঘুরে, ওই যে তোমাদের পাড়ায় নরহরিদের বাড়ি আছে না, আমরা তাদের বাড়ি যাচ্ছি। তা খুকি, তোমার নাম কি? আমার নাম উমা। বাহ, বেশ মিষ্টি নাম তো তোমার। তা তুমি থাকো কোথায়? ওই যে দূরে উঁচু ঢিপিটা, আমি ওইখানে থাকি। তা কোন ঠাকুরের মন্দির ওটা? আমার মন্দির গো। তোমার মন্দির মানে? মন্দির আবার কারোর একার হয় নাকি? মন্দির তো সকলের হয়। আরে সাধন, বুঝতে পারছো না? ও তোমার সাথে ঠাট্টা করছে। আসলে ওর নাম উমা, আর উমা হলো দেবী দুর্গার আর এক নাম। আর ওর মন্দির বলতে আসলে দেবী দুর্গার মন্দিরের ব্যাপারেই বলছে। কি তাই তো উমা? একদম ঠিক বলেছ গো তুমি। বাহ, তোমার তো খুব বুদ্ধি। এরপর আরো কিছু সময় উমার সাথে কথা বলার পর তাকে বিদায় জানিয়ে আমরা নরহরি বাবুর বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ভারী মিষ্টি সুলক্ষণা ছিল এই মেয়েটি। যেমন টানা টানা তার চোখ, তেমন তার রূপ, যেন এক দিব্য শিশু কন্যা। এরপর আমরা দুজন মিলে তাড়াতাড়ি পথ অতিক্রম করে যখন নরহরি বাবুর বাড়ির সদর দরজার সামনে পৌঁছলাম, তখন হঠাৎই যেন আমার গোটা শরীরটা ভয়ে ছমছম করে উঠল। তোমরা তো জানোই, অশুভ কিছু ঘটার আগে আমার মন সেটা জানতে পেরে যায়। আমি বেশ বুঝতে পারছি যে এই দম্পতিদের কপালে একটা ভয়ানক কিছু অপেক্ষা করে আছে, কিন্তু মনে মনে সেটা সাধনকে জানালাম না। তবে অবাক করার বিষয় হলো যে সাধনের মুখের দিকে যখন আমি তাকালাম, তখন সাধনেরও একই অবস্থা। সেও একটা কিছু টের পেয়েছে মনে হলো। আসলে আমরা দুজনেই তো তন্ত্র সাধক ছিলাম, তাই দুজনেই ব্যাপারটা লক্ষ্য করেছিলাম। সাধনও দেখি নিজের মনের ভাব গোপন করে দরজায় কড়া নাড়ল। এরপর
বাইরে থেকে এক মাথা কাঁচা পাকা চুলে ভর্তি এক ৬০ কি ৬৫ বছরের ভদ্রলোক বেরিয়ে এলেন। ভদ্রলোকের চেহারা বেশ জৌলুস হলেও দেখে মনে হলো বেশ কিছুদিন ধরে চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছেন। আমাদের দেখতে পেয়ে বললেন, আরে সাধন যে, এসো বাবা, ভেতরে এসো। তা সাথে ইনি কে? ও আমার বন্ধু তারানাথ, আপনাদের বিপদের কথা শুনে এসেছে। আচ্ছা, তা বেশ করেছো, কিন্তু গুরুদেব কোথায়? ওনাকে তো দেখছি না। উনি কি পিছনে আসছেন? মাফ করবেন, আসলে হলদি নদীর তীরে আমাদের আখড়ায় সারা দেশ বিদেশব্যাপী এক তর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গুরুদেব তাই আসতে পারেননি। সেই কারণেই আমি সত্যিই আপনার কাছে ক্ষমা প্রার্থী। হায় হায়, সে কি সর্বনেশে কথা! এবার আমাদের কে কে বাঁচাবে? চিন্তা করবেন না নরহরিবাবু, আমি জীবিত থাকতে ওই পিশাচিনি এই গ্রামের আর কারোর ক্ষতি করতে পারবে না। না সাধন, তুমি ব্যাপারটা বুঝছো না। এ কোনো সাধারণ পিশাচিনি বা অপশক্তি নয়, যাকে ঝাড়ফুঁক দিয়ে কিংবা হোম যজ্ঞ করলে তাড়ানো সম্ভব। এ অতি ভয়ঙ্কর এক শক্তি। তা তোমরা গ্রামে আসতে আসতে ওই পাথরের মূর্তিগুলো দেখোনি? কেন, পাথরের মূর্তির সাথে আবার পিশাচিনির কি সম্পর্ক? সম্পর্ক আছে। তোমাদেরও আগে দুজন তান্ত্রিক এসেছিল ওই পিশাচিনিকে জব্দ করতে, কিন্তু শেষ পরিণতি হিসেবে তাদেরকে ওই পিশাচিনির রসে পড়ে পাথরের মূর্তিতে রূপান্তরিত হতে হয়েছে। কি অবাস্তব কথা বলছেন! মানুষ কি করে পাথরে পরিণত হতে পারে? তা আমি জানি না, তবে যেই ওই পিশাচিনির মুখের দিকে তাকায় সেই সঙ্গে সঙ্গে পাথরে রূপান্তরিত হয়। তোমরা গ্রামে আসতে আসতে সীমানায় ওই পাথরের মূর্তিগুলো দেখলে ওরা সবই আগে মানুষ ছিল, রক্ত মাংসে গড়া মানুষ। নরহরি বাবুর কথা শুনে আমরা দুজনেই স্তব্ধ হয়ে গিয়েছিলাম, কারণ এমন ঘটনা আমি নিজের গোটা জীবনে শুনিনি। কে এমন সেই অতি মানবী যার মুখের দিকে তাকালে নাকি মানুষ পাথর হয়ে যায়? নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিলাম না। একটু অবাক হয়েই বললাম, আচ্ছা, ওই পিশাচিনি কোথায় থাকে? তা কেউ জানে না বাবা, কেউ তা বলতে পারে না। প্রতি অমাবস্যার রাতে ও আসে, দিয়ে একটি করে ছোট বাচ্চাকে তুলে নিয়ে যায়, আর পরের দিন নদীর ধারে সেই বাচ্চাটির কাটা মাথা পড়ে থাকে। আর প্রতিটি বাচ্চারই দেহ বিষক্রিয়ার ফলে নীল বর্ণ হয়ে যায়। গ্রামে এরকম 11টি বাচ্চার ইতিমধ্যে বলি হয়েছে। জানি না এবার কার ঘরের বাতি নিমবে। আমাদের বাঁচান আপনারা, আপনারাই আমাদের শেষ ভরসা। আপনি শান্ত হন আর চিন্তা করবেন না। একবার যখন আমরা এই গ্রামে এসে পড়েছি তখন এর শেষ দেখেই ছাড়ব। আর এমনিতে আমার এই বন্ধুটিও ঘোর তন্ত্র সাধক, তাই আমি আমার এই বন্ধুটি থাকতে আপনার আর কোনো চিন্তা নেই। সাধনের কথা শুনে আমি চমকে উঠলাম। আচ্ছা, ও কি করে জানলো যে আমি তন্ত্র সাধনা করি? পথে আসতে আসতে ও কি তাহলে কিছু আন্দাজ করেছে নাকি? আমি অবাক হয়ে সাধনের দিকে তাকিয়ে থাকলাম। কিছুক্ষণ আমাকে এরকম হতবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে সাধন মুচকি হেসে আমাকে বলল, আমি বুঝতে পেরেছি তারা, যে তোমার মনে এখন কী প্রশ্ন চলছে। আজ রাতেই তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। তা নরহরিবাবু, যেটা বললাম, একদম চিন্তা করবেন না।
কালই তো বোধহয় অমাবস্যা। আমরা কাল রাতে গোটা গ্রাম পাহারা দেব, তাই কোনো ভয় নেই। আর আপনি দয়া করে আমাদের জন্য একটু ঠান্ডা জলের ব্যবস্থা করুন। এখন আমরা হাত পা মুখ ধুয়ে একটু বিশ্রাম নেব। অনেকটা পথ অতিক্রম করেছি তো, তাই ভীষণ ক্লান্ত। আরে হ্যাঁ হ্যাঁ, ইস কি কাণ্ড বলুন তো, একেবারেই ভুলে গিয়েছিলাম। এই কে আছিস? বাবুদের জন্য জল আর গামছা নিয়ে আয়। আপনারা আসুন, একটু পরে ভিত্তের হাত থেকে খাবার পাঠিয়ে দিচ্ছি। এতটা পথ অতিক্রম করে এসেছেন, আজকের মতো বিশ্রাম নিন, কাল আপনাদের সাথে কথা হচ্ছে। এই বলে নরহরি বাবু তার ঘরের অন্দর মহলে চলে গেলেন। আমি আর অপেক্ষা না করে সাধনকে সঙ্গে সঙ্গে প্রশ্ন করলাম, সাধন ভাই, সত্যি করে বলো তো, তুমি কি করে জানতে পারলে যে আমি একজন তন্ত্র সাধক? তা এ আর এমন কি শক্ত কাজ? তোমাকে যখন প্রথম দিন আমি দেখি, তোমার মুখের তেজ দেখেই বুঝেছিলাম যে তুমি তন্ত্র সাধনা করো। এরপর কাল রাতে গুরুদেব আমাকে একবার ডেকে পাঠিয়েছিলেন। তখন তিনি তোমার কথা বললেন। উনি বললেন যে তুমি নাকি ইতিমধ্যেই কোনো এক দেবীর কৃপা পেয়েছো। হ্যাঁ, মধুসুন্দরী দেবীর কৃপা পেয়েছি এককালে, কিন্তু তুমিও তো কিছু কম যাও না হে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমারও সিদ্ধি লাভ হয়েছে। এবার বলো তো, তুমি কার কৃপা লাভ করেছো? হ্যাঁ, ঠিকই ধরেছ ভাইয়া। আসলে গুরু অভয়নাথের আখড়ায় আসার আগে আমি হিমালয়ের এক পাদদেশে এক যোগীর আশ্রমে ছিলাম। তো সেই যোগীর আশীর্বাদে আমি স্বয়ং পশুপতিনাথের কৃপা লাভ করেছিলাম। সেই ঘটনা তোমায় বলবো কোনো একদিন। এরপর নরহরির এক ভৃত্য এসে ঠান্ডা জল, তোয়ালা আর সাথে বহু ধরনের খাবার দিয়ে গেল। আমরাও হাত মুখ ধুয়ে খেয়ে দিয়ে গভীর ঘুমে তলিয়ে গেলাম। পরের দিন ঘুম ভাঙল সাধনের ডাকে। এই তারা, ওঠো হে ভাই, আরে বেলা হলো যে। নাও নাও নাও, এবার ওঠো। কত বেলা হলো বলো তো? 9টা বেজে গেছে। এই নাও দাঁতন, দাঁতন করতে করতে একটু ঘুরে আসি, চলো। এই বলে আমি আর সাধন দুজনে মিলে হাঁটতে হাঁটতে চললাম আশেপাশের গ্রামটা ঘুরে দেখতে। আহা, কত সুন্দর সে জায়গা! সবুজ ধান ক্ষেত, জল ভর্তি টলতলে পুকুর, প্রতিটি গৃহস্থর বাড়িতে কম বেশি গরু। গোটা গ্রাম জুড়ে কোনো জায়গাতেই অর্থাভাব চোখে পড়ল না। কিন্তু আশ্চর্যজনকভাবে মানুষগুলো তবুও অখুশি। সবার চোখে মুখেই যেন একটা ভয়ের ছাপ। কোনো এক অজ্ঞাত আতঙ্কে যেন গোটা গ্রাম ভয় পেয়ে আছে। আমি আর সাধন আগেই ঠিক করেছিলাম আজ সেই উঁচু ঢিপির মন্দিরের দেবী দুর্গাকে দর্শন করতে যাব। সেই মতো পথের লোককে জিজ্ঞাসা করে করে বনবাদার পেরিয়ে আমরা সেই উঁচু ঢিপিটির কাছে অবশেষে পৌঁছলুম। কিন্তু আমাদের অবাক হওয়া তখনও বাকি ছিল। আমরা অবাক হয়ে দেখলাম গ্রামের একদম শেষে জঙ্গলের মাঝে আশ্চর্যজনকভাবে একটা ছোটোখাটো পাহাড় গজিয়ে উঠেছে। আর সেই পাহাড়ের একদম নিচে একটা সুড়ঙ্গের সৃষ্টি হয়েছে।
আমরা অবাক হয়ে সেই গুহার সুড়ঙ্গ পথের দিকে তাকিয়েছিলাম। আমাকে সাধন বলল, এই তারা, এসব কি? এখানে কই ঢিবি আছে যে, কিন্তু এ তো রীতিমতো পাহাড় যে। তাই তো দেখছি। আচ্ছা, জঙ্গলের মধ্যে এমন পাহাড় এলো কোথা থেকে বলো তো? এ তো অতি অলৌকিক ঘটনা হে। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেছো কি, জঙ্গলের এই ধারটায় কি সুন্দর নানান রঙের ফুল ফুটে রয়েছে, আর ওই সুড়ঙ্গের মুখ থেকেও কি এক সোনালি জ্যোতি যেন ঠিকরে বেরোচ্ছে না? এই দাঁড়িয়ে না থেকে চলো তো, গিয়ে দেখাই যাক না ভেতরে কি আছে। আচ্ছা বেশ, চলো তাহলে। আমাদের অবাক হওয়া তখনও বাকি ছিল। সুড়ঙ্গের মধ্য দিয়ে আমরা যতই এগোচ্ছি ততই তার মুখটি বড় হয়ে যাচ্ছিল এবং আশ্চর্যজনকভাবে একটি ফাঁকা জায়গায় এসে সুড়ঙ্গটি শেষ হলো এবং আমরা তখন শ্বেত পাথরের তৈরি এক বিশাল বড় মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এও কি সম্ভব? একটা সুড়ঙ্গ নিজের মধ্যে এত বড় এক মন্দিরকে লুকিয়ে রাখতে পারে? আহা, সে কি কারুকার্য! এমন উজ্জ্বল শ্বেতপাথরের তৈরি মন্দির আমরা কোনো দিনও দেখিনি। সাধন বাকরুদ্ধ, আমিও বাকরুদ্ধ। কিছু সময় পর, ঘোর কাটার পর, দুজনে নিজেদের জুতো খুলে পাশের ঝর্ণাতে স্নান করে শুদ্ধ হয়ে মন্দিরের ভেতর প্রবেশ করলাম। এরপর যা দৃশ্য দেখলাম তাতে আমার সমস্ত জীবন সার্থক হয়ে গেল। দেখলাম সোনার তৈরি এক অসম্ভব সুন্দর থেকে সুন্দরতর দেবী দুর্গার মূর্তি। ওই মূর্তির সে কি তেজ, সে কি প্রতাপ! দেবী মূর্তির আলোর ছটা চারিদিকে ছড়িয়ে পড়ে, গোটা মন্দির চত্বরকে আলোকিত করেছে। বেশিক্ষণ দেবী দুর্গার মূর্তির দিকে একটানা তাকিয়ে থাকলে চোখ যেন অন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়। এও কি সম্ভব? আমরা দুজনে তখন জোরে জোরে জয় দেবী দুর্গার জয়, জয় দেবী দুর্গার জয় বলে চিৎকার করতে লাগলাম। এই বলে তারানাথ থামল। আমরা এতক্ষণ এক মনে ওর গল্প শুনে যাচ্ছিলাম। আমরাও যেন কি এক ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। ইতিমধ্যেই চার নিমকি দিয়ে গেছে, কিন্তু গল্প শোনার উচ্ছ্বাসে আমরা কেউই তা এতক্ষণ স্পর্শ করিনি। আমি ভেবে অবাক হচ্ছি যে পেটুক কিশোরীটাও আজ খুব মন দিয়ে তারানাথের গল্প শুনছে। তারানাথ আমাদেরকে চা খেতে বলে ঘর ছেড়ে একটু বেরিয়ে গেল। আমরাও সেই সুযোগে চায়ের সাথে কয়েকটা সিগারেট আত্মসাৎ করলাম। এরপর আমাদের চা নিমকি খাওয়া হলে কিছুক্ষণ পর তারানাথ এসে আবার পুনরায় গল্প শুরু করলো। তো এরপর কিছুটা ধাতস্থ হওয়ার পরে আমরা ধীরে ধীরে নিজেদের মধ্যে এলাম। এরপরেই ঠিক যেই জিনিসটা আমরা আবিষ্কার করলাম সেটা আমাদের দুজনকেই ভারী অবাক করে দিল। আমরা দেখলাম এই স্বর্ণখচিত দেবী দুর্গার হাতে সমস্ত অস্ত্র থাকলেও ত্রিশূলটি কিন্তু অনুপস্থিত ছিল। আমরা অবাক হয়ে চারিদিকে দেখতে লাগলাম। চারিদিকে নানান পুজোর উপকরণ, নানা ধরনের নকশা, আলপনা, অন্যান্য দেবদেবীর মূর্তির ছড়াছড়ি, কিন্তু কোথাও আমরা দেবীর ত্রিশূলটি খুঁজে পেলাম না। আমায় সাধন বলল, কি অবাক কাণ্ড বলতো! দেবীর ত্রিশূলটি এমন আশ্চর্যজনকভাবে অনুপস্থিত কেন?
আমিও তো সেই কথাই ভাবছি। হে আচ্ছা, বাড়ি ফিরে নরহরিবাবুকে জিজ্ঞাসা করলেই তো হয়। হ্যাঁ চলো, ওনাকেই জিজ্ঞেস করি, উনি বলতে পারবেন। এই বলেই আমরা দুজন দেবীকে প্রণাম করে ঘর থেকে বেরোলাম। সুড়ঙ্গের মুখ থেকে বেরিয়ে কিছুটা চলার পর পেছন থেকে আমাদেরকে কে যেন একটা চেনা কণ্ঠে ডেকে উঠে বলল, কই গো, তোমরা চলে যাচ্ছ যে? তা কেমন লাগলো আমার মন্দির? হ্যাঁ, বেশ ভালো লেগেছে উমা। তা তুমি এতক্ষণ কোথায় ছিলে? আর এই জঙ্গলের মধ্যে তুমি একা কি করছো? আমার বাড়ি এসে আমাকে জিজ্ঞাসা করছো যে আমি কি করছি? আমি তো তোমাদের সাথে ছিলাম এতক্ষণ। বাহ, তুমি তো বেশ মজা করো খুকি। আমাদের কি লুকিয়ে লুকিয়ে দেখা হচ্ছিল বুঝি? আর এই জঙ্গলে একা থেকো না, চলো আমাদের সাথে, তোমাকে আমরা তোমার বাড়ি দিয়ে ছেড়ে দিয়ে আসবো। এরপর আমরা হাঁটা শুরু করলাম। সবার আগে সাধন, তারপর আমি, আর সব শেষে উমা। তা উমা, সত্যি করে বলো তো তোমার বাড়িটা কোথায়? আরে ভয় পেও না, তুমি এই যে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াও, আমি তোমার বাবা মাকে বলবো না, তুমি আমাকে ভরসা করে বলতে পারো। আরে মেয়ে সাড়া দিচ্ছে না কেন? হঠাৎ আমি পেছন ঘুরে তাকাতে দেখি উমা কোথাও নেই। যা বাবা, কর্পূরের মতো উবে গেল নাকি? আমি আর সাধন মিলে চারিদিকে হাঁক ডাক করে খোঁজাখুঁজি করার পরেও না, উমার কোনো পাত্তা নেই। শেষে দুজনেই ধরে নিলাম যে ও বুঝি অন্য কোনো পথে নিজের বাড়ি ফিরে গেছে। আসলে পাড়া গাঁয়ের মেয়ে তো, তাই বন বাদার জঙ্গল সব জায়গারই রাস্তা তার জানাশোনা থাকারই কথা। তাই আমরা ওকে নিয়ে আর বেশি মাথা ঘামালাম না। অবশেষে হাঁটতে হাঁটতে অনেকটা পথ অতিক্রম করে আমাদের নরহরি বাবুর বাড়ি পৌঁছতে অনেকটাই বেলা হয়ে এলো। এরপর সদর দরজার সামনেই দেখা হয়ে গেল তার সাথে আমাদের। তিনি আমাদের ব্যাকুল হয়ে বললেন, সে কি, আপনারা তো সেই সকালে বেরিয়েছিলেন, আর এখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো, এই সবে ফিরছেন? তা কোথায় গিয়েছিলেন আপনারা? ওই যে জঙ্গলের মধ্যে দুর্গা মন্দিরটি রয়েছে, আমরা ওখানে গেছিলাম। আহা, সে কি রূপ মায়ের! কিন্তু ওখানে তো কেউ যায় না বড়। আজ 1 বছর তো ওই মন্দিরের পূজা বন্ধ। তোমরা নিশ্চয় দেখেছো যে দেবীর হাতে ত্রিশূল নেই। হ্যাঁ, মানে সেই কারণেই তো আমরা ছুটে এলাম আপনার কাছে। দেবী দুর্গার হাতের ত্রিশূলটি সত্যি করে বলুন তো কোথায় গেল? দেখুন, আসল সত্যিটা কি সেটা কেউই জানে না। তবে যতটা জেনেছি, কেউ ওই ত্রিশূলটি চুরি করেছে আর গোটা মন্দির চত্বরকে অপবিত্র করেছে। এক মন্ত্র বলে ওই গোটা মন্দির বন্ধ করে রাখা হয়েছে সেই তখন থেকে। আপনারা শুনলে অবাক হবেন যে যখনই কেউ ওই মন্দিরে পুজোর জন্য বসেন, তখনই মন্ত্রপাঠ করার সময় ওই ব্যক্তির মুখ থেকে রক্ত ওঠে এবং তৎক্ষণাৎ মারা যান। হ্যাঁ, সে কি কথা? কি বলছেন আপনি? মুখে রক্ত উঠে মারা যায়? হ্যাঁ, তা নয় তো কি। পরপর 3 জন পুরোহিত মারা গেল ওই পূজা করতে গিয়ে। প্রথম জন মারা যাওয়ার পর সবাই ভেবেছিল ব্যাপারটা বুঝি কাকতালীয়, কিন্তু যখন দ্বিতীয় জন, তারপর আবার তৃতীয় জন মারা গেলেন, তখন সবাই নড়ে চড়ে বসলো। মন্দিরের ত্রিসীমানাতেও তারা যাওয়া বন্ধ করে দিল। নরহরি বাবুর মুখ থেকে মন্দিরের সম্পূর্ণ ইতিহাস শুনে আমরা দুজন কিছু সময়ের জন্যে
স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম। আমাদের দুজনের মাথায় তখন একটাই প্রশ্ন, মা দুর্গার ত্রিশূল কে চুরি করলো? তার থেকেও বড় কথা, মন্দিরটি অপবিত্র করে কেই বা তার চারিদিকে এমন মায়াজাল রচনা করলো যে শেষে যেই মন্দিরের পুজো করতে যায় তারই রক্ত উঠে মৃত্যু হয়। চিন্তার বিষয়। এরপর নরহরি বাবু আবার বললেন, আচ্ছা, এই সব নিয়ে আপনারা পরে ভাববেন, তার আগে দয়া করে স্নানটা করে নিন। অনেক বেলা হলো, এত বেলায় আর আপনাদের প্রাতরাশ করতে হবে না। তো এরপর আমরা দুজন মিলে নরহরি বাবুদের পুকুরে স্নান করতে গেলাম। স্নানের ঘাটটি ছিল ভীষণ শৌখিন প্রকৃতির। নামার মুখে প্রবেশ পথে দুটো শ্বেত পাথরের তৈরি দেবী মূর্তি ছিল। পুকুরে নানা ধরনের সাদা, গোলাপি পদ্ম ফুল ফুটেছিল। এরপর আমরা ধীরে ধীরে ঘাটে নামলাম স্নান করার জন্য। কতদিন পর পুকুরের ঠান্ডা শীতল জলে গা ভাসালাম। সারা মন প্রাণ জুড়িয়ে গেল। সাঁতার কাটতে কাটতে আমরা যখন পুকুরের একদম মাঝ বরাবর, হঠাৎ মনে হলো পুকুরের নিচ থেকে কি যেন একটা উজ্জ্বল জিনিস চকচক করে উঠল। কিন্তু সেটাকে মনের ভুল ভেবে বেশি পাত্তা দিলাম না। কিছু সময় পর স্নান সেরে নরহরি বাবুর বৈঠকে দুপুরের ভোজন করতে বসলাম। আমি, নরহরি বাবু আর সাধন একসাথে খেতে বসেছি। এরপর ঘরের মধ্যে এমন একজনের আগমন হলো যাকে দেখে আমার সারা শরীরের বিদ্যুৎ খেলে গেল। বাড়ির ভেতর প্রবেশ করলেন এক 25-30 বছর বয়সী অপরূপ সুন্দরী এক যুবতী মহিলা। ইনি নাকি নরহরি বাবুর পত্নী। ভাবলেই অবাক লাগে। উনি নাকি শেষে মেয়ের বয়সী এক নারীকে বিয়ে করলেন। আগত মহিলা শুধুই একজন সুন্দরী নারী হলে হয়তো এত অবাক হতাম না, কিন্তু কি তার পোশাক, কি তার জৌলুস। আজকের দিনের মেয়েরা ঘোমটা না পড়লেও আগেকার দিনে বাড়িতে কোনো অচেনা অতিথি এলে বাড়ির স্ত্রীরা এক হাত ঘোমটা পরে থাকতেন। কিন্তু এই মহিলার মাথায় কোথায় বা ঘোমটা, আর শরীরের কোথায় বা আবরণ। গায়ে একটি মাত্র শাড়িও যেন অনেক কষ্টে লেপ্টে আছে। মহিলার ফর্সা ধবধবে শরীরটা যেন বারবার তার যৌবনের যে কত রস সেটা জানান দিচ্ছে। আর তার চোখের ইশারা দেখে আমি অবাক। তার এই তীক্ষ্ণ কালো চোখ দুটি যেন আমাকে আর সাধনকে গিলে খেতে চাইছে। এমন কামের আকাঙ্ক্ষা আমি যেন আজ পর্যন্ত কোনো নারীর মধ্যে দেখিনি। তো সেই নারী আমার দিকে লোলুপ দৃষ্টি দিয়ে তাকিয়ে বলল, আপনাকে আর একটু অন্ন দিই? আরে না না, এই যথেষ্ট। এমনিতে আপনারা এত আয়োজন করেছেন, এইগুলোই খেতে পারবো কিনা তাই সন্দেহ। ওরকম কথা বললে চলে? এই তো তোমাদের খাওয়া শুরু হলো, রাতে
আরো কত কি যে খেতে হবে তার কি ঠিক আছে? ভদ্র মহিলার এই জঘন্য ইঙ্গিতটা আমার বুঝতে দেরি হলো না। কথা না বাড়িয়ে আমি মুখ নিচু করে খেতে লাগলাম। আমরা যতক্ষণ খাচ্ছিলাম সেই নারীও আমার সাধনের দিকে কামুক দৃষ্টি নিয়ে ঠায় দাঁড়িয়েছিল। নরহরিবাবুও বুঝি খানিক সেটা আন্দাজ করতে পেরে বেশ কড়া সুরেই তার স্ত্রীকে ধমক দিয়ে বলে উঠলেন, কনক, অনেক হয়েছে, ওনাদের এবার আর কিছু লাগবে না, তুমি অন্দরমহলে যাও। অমনি সেই নারী এক বিষাক্ত নজরে এক পলক নরহরিবাবুর দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে অন্দরমহলের দিকে চলে যেতে লাগলো। সত্যি সে জিনিস যতই সুন্দর সে ততই ভয়ঙ্কর। তো এরপর খাওয়া শেষ হলে আমরা সবাই নরহরিবাবুর বৈঠকখানায় বসলাম এই গ্রামের উপর আসন্ন বিপদ সম্পর্কে আলোচনা করার জন্য। নরহরিবাবু বললেন, মানে কথাটা কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না। আসলে ছেলেবেলা থেকেই একটু ভব ঘুরেছিলাম, তাই বাবা মায়ের প্রায় জোড়াজোড়িতেই বুড়ো বয়সে বিয়েটা করি। বিয়ে করার কিছু বছর পর আমার ছেলেও হয়। বেশ সুখে শান্তিতে আমার সংসার কাটছিল, কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন। আমার প্রথম পক্ষের স্ত্রী এক কঠিন রোগে মারা যান। যিনি আপনাদের আজ খাবার পরিবেশন করছিলেন উনি আমার দ্বিতীয় পক্ষের স্ত্রী কনকলতা। আমার প্রথম পক্ষের স্ত্রী আজ থেকে প্রায় 5 বছর আগে মারা যান। আমার পুত্র সন্তানটিও তখন খুব ছোট। এবারে আমাকে নানান ব্যবসা বাণিজ্যের কাজে অনেক সময় বাইরে কাটাতে হয়। তাই যাতে ছেলের লালন পালনে অসুবিধা না হয়, তাই প্রায় নিরুপায় হয়ে দ্বিতীয় বিয়েটা করলাম এই কনকলতাকে। কনকলতা ছিল আমাদের গ্রামেরই এক অত্যন্ত গরিব বাড়ির মেয়ে। তাই ওর বাবা মা অর্থাভাবের জন্য ওকে ঠিক বিয়ে দিতে পারছিল না। তাই আমি ওর পরিবারের কাছে গিয়ে আমাদের বিয়ের প্রস্তাবটা রাখি। ওরা আমার এই বিপুল সম্পত্তি থেকে আর না বলতে পারেনি, বরং বেশ খুশি হয়ে নিজের যুবতী মেয়েকে আমার সাথে বিয়ে দিল। বিয়ের রাতেই আমি কনকলতাকে স্পষ্ট করে বলে দিই যে আমি ওকে শুধুমাত্র বিয়ে করেছি আমার সন্তানের যাতে মায়ের মমতা কোনো অসুবিধা না হয় সেই কারণে। সংসারের সমস্ত রকম সুযোগ সুবিধা, গয়না, সম্মান, টাকা পয়সা সমস্ত কিছু কনকলতা পাবে, কিন্তু ও আমার কাছ থেকে শারীরিক সুখটা পাবে না। কারণ আমার যথেষ্ট বয়স হয়েছে, এই বয়সে এসে আমাকে আরো সব মানায় না। কিন্তু কনকলতা যুবতী মহিলা, তাই ওর পক্ষে এই বয়সে নিজের তৃপ্তি সুপ্ত বাসনাকে দমন করা সম্ভব নয়। তাই নিজের বয়সী কোনো পুরুষ দেখলে ওর একটু গায়ে পড়া সবটা রয়েছে, বুঝলেন? তোমরা যেন আবার ওর এই ব্যবহারে কিছু মনে করো না। আমি ওর এই ব্যবহারের জন্য খুবই লজ্জিত। আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। আরে আরে, সে কি করছেন? আপনার স্ত্রী মানেও তিনি আমাদেরও মায়ের মতন, এই বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকুন। কিন্তু আমাদের আজকের চিন্তার বিষয় হলো যে আজই তো অমাবস্যার সেই রাত, আজই সেই পিশাচিনী বেরোবে নতুন কোনো শিকার ধরার জন্য। আর আমি এবং তারানাথ যতক্ষণই গ্রামে আছি ওই পিশাচিনীকে কিছুতেই তার উদ্দেশ্যতে সফল হতে দেব না। কি তারানাথ, আমার সাথে আছো তো ভাই? মৃত্যুর আগে পর্যন্ত তোমার সাথ ছাড়ছি না। এই যে ভাই বলে ডাকলে না, তাহলে শুনে রাখো, এই ভাই বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেবে না। কিন্তু একটা বিষয় যেটা এ বাড়িতে আসার সাথে সাথেই আন্দাজ করতে পেরেছি, সেটা হলো আপনার বাড়ির চারপাশে আমি একটা বিপদের আভাস পাচ্ছি নরহরিবাবু। আমি এতদিন জানতাম না যে আপনার একটা ছোট ছেলেও আছে। আমার মন বলছে ওই পিশাচিনী আজ আপনাদের বাড়িতেই আক্রমণ করতে পারে। আমার কথা শোনা মাত্র নরহরিবাবু হো হো করে হেসে উঠে বলল, এসব কি বলছেন?
আপনার হয়তো জানা নেই, আমার গুরুশ্রী অভয়নাথ বহু বছর আগেই আমাদের বাড়ি এক অদৃশ্য সুরক্ষা কবচ দ্বারা 50 আবদ্ধ করে গেছে। শুধু পিশাচিনেই কেন, কোনো মানুষও যদি অসৎ উদ্দেশ্যে আমার বাড়িতে প্রবেশ করার চেষ্টা করে তাহলে তার চরম সর্বনাশ হবে। তাই আমার পরিবারের সুরক্ষার ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। কিন্তু তবু নরহরিবাবু। তারানাথ, উনি যখন বলছেন যে গুরুদেব ওনাদের সুরক্ষার জন্য পূর্বেই কিছু করেছেন, তাহলে তাদের সন্দেহ প্রকাশ করাটা আমাদের পক্ষে উচিত নয়। এতে গুরুদেবকে অপমান করা হবে। আর তাছাড়া আমি এমনিতে একটা জিনিস ভেবে দেখেছি, আমি আজ রাতে গোটা গ্রাম ঘুরে ঘুরে পাহারা দেব, আর তুমি নরহরি বাবুর সদর দরজায় দাঁড়িয়ে পাহারা দেবে। তাতেই আশা করি ওই পিশাচিনীকে একটু অসফল করতে পারবো আমরা। না, আর বেশি চিন্তা করো না, সারা রাত জাগতে হবে, তাই বেলা থাকতে একটু ঘুমিয়ে নাও। তো এরপর আমি আর বেশি কথা বাড়ালাম না। হ্যাঁ, সত্যি আমি হয়তো একটু বেশি ভয় পাচ্ছিলাম। নরহরি বাবুও নিজের অন্দরমহলে চলে গেলেন। আমি আর সাধন ভাত ঘুম দিয়ে দিলাম। এরপর সন্ধেবেলা আমাদের ঘুম ভাঙে। তারপর একটু রাত হতেই হালকা ফলার আহার করেই আমরা দুটো লাঠি নিয়ে আর দুটো হ্যারিকেন নিয়ে পাহারা দিতে বেরোলাম। আমাদের দুজনকেই তখন নরহরি বাবু পই পই করে বললেন যে যাই হয়ে যাক না কেন, আমরা যেন কিছুতেই সেই অজ্ঞাত অপশক্তির চোখের দিকে না তাকাই। এরপর সাধন চলে গেল গ্রামের চণ্ডী মণ্ডপটার দিকে, আর আমি নরহরি বাবুর সদর দরজার সামনে পাহারায় দাঁড়িয়ে থাকি। এরপর একটা একটা করে সময় ধীরে ধীরে পার হচ্ছিল। হঠাৎ নিদ্রার মতো এসেছিল কিনা জানি না, কোনো এক বটকা দুর্গন্ধে যেন আমার ঘুমটা ভেঙে গেল। এই দুর্গন্ধর উৎস কি, এটা ভাবতে না ভাবতেই শুনতে পাই একটা ছমছম করে নুপুরের শব্দ ধীরে ধীরে নরহরি বাবুদের বাড়িতে প্রবেশ করছে। সত্যি বলছি, আমার দেহে তখন এতটুকুও নড়ার মতো ক্ষমতা ছিল না। তারপর শুনতে পাই নরহরি বাবুর বাড়ির ভেতর থেকে কিসের যেন একটা চিৎকার ভেসে আসছে। আমি মনে মনে তখন মধুসুন্দরী দেবীকে স্মরণ করলাম। অমনি দেখলাম আমি নিজের চলার ক্ষমতা ফিরে পেয়েছি। আমি এরপর হন্তদন্ত হয়ে বাড়ির সদর দরজা দিয়ে প্রবেশ করে যখন নরহরি বাবুর অন্দরমহলে পৌঁছাই, দেখি নরহরি বাবুর স্ত্রী অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে, আর নরহরি বাবু আমার দিকে তাকিয়ে বলছে, সর্বনাশ হয়ে গেছে তারানাথ, আমার ছেলেটাকে ওই পিশাচিনী তুলে নিয়ে গেছে। ওকে বাঁচাও বাবা, ওর কিছু হলে আমি আর বাঁচবো না। ওই পিশাচিনী কোন দিকে গিয়েছে আপনার ছেলেকে নিয়ে? ওই বাড়ির পিছনের দরজা দিয়ে গেছে সে। আমি আর দেরি না করে বাড়ির পেছন দরজা দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াতে শুরু করলাম। আশেপাশের বাতাসে যেন একটা বটকা বিশ্রী গন্ধে ভরে গেছে। একটু দূরে যেতেই খেয়াল করলাম এক অদ্ভুত হাড়হিম করার শব্দ যেন আমার ঠিক আগে আগে দৌড়ে চলেছে।
সামনে পেছনে গাছপালা থাকায় আমি ভালো করে ওই মূর্তিকে দেখতে পারছিলাম না। জঙ্গলটা একটু পাতলা হয়ে আসতে যখন সম্পূর্ণ ফাঁকা জায়গায় এসে পৌঁছলাম, তখন সামনে এক মুহূর্তের জন্য হ্যারিকেনের আলোয় যে দৃশ্য দেখলাম তা আমার মতো এত বড় তান্ত্রিকেরও হাড় হিম করে দিল। দেখলাম এক সম্পূর্ণ সাদা ধপধপে নারী মূর্তি, যার মাথায় চুলের বদলে স্থান নিয়েছে অজস্র সাপ, আর সেই সব সাপগুলোর প্রতিটি জ্যান্ত। আর নরহরির ছেলেকে হাতে নিয়ে সেই নারী তীব্র বেগে দৌড়ে চলেছেন, তার থেকেও বলা ভালো ভেসে চলেছেন। কিছুক্ষণ এইভাবেই দৌড়নোর পর হঠাৎ খেয়াল করলাম সেই অজ্ঞাত অপশক্তি যেন দুপ করেই কর্পূরের মতো কোথায় যেন উবে গেল। আমি অবাক হয়ে তাকে আশেপাশে খুঁজতে লাগলাম, কিন্তু তার কোনো হদিশ পেলাম না। হঠাৎ পেছন থেকে একটা হাত আমার কাঁধে এসে স্পর্শ করে। আপনারা এতক্ষণ শুনছিলেন তারানাথ তান্ত্রিক ও সর্পকেশী পিশাচিনী গল্পের প্রথম পর্ব। আগামী সপ্তাহে ঠিক এই সময় আমরা আবার ফিরে আসবো এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে। গল্পটি পরিচালনায় ছিলেন কাকসৈন্য পুষ্পেন্দু ঘরামি। গল্পে দুই তারানাথ ও সাধনের চরিত্রে ছিলেন কাকসৈন্য সন্তু, কৃষ্ণেন্দু ও সংগ্রামজিৎ। অন্যান্য চরিত্রে ছিলেন কাকসৈন্য স্বপ্নাশিস, পুষ্পেন্দু, সান্ত্বনা, সমর্পিতা, ঈশিতা, সুশোভন ও সৌরভ। গল্পের এডিটিং ও মিউজিক এফেক্টে কাকসৈন্য সৈকত রায় এবং দীপ্রভু মাইতি। গল্পের পোস্টার ডিজাইনে কাকসৈন্য ঈশিতা মাঝি। আগামী সপ্তাহে ঠিক এই সময় আমরা আবার ফিরে আসবো আরও একটি নতুন গল্প নিয়ে। আর এরপর থেকে কোথাও কাক দেখলে ভাববেন আমরা আপনার ওপর নজর রাখছি। সবাইকে কাকরাত্রি।